তো আজকে আমাদের হচ্ছে রাজশাহী বোর্ড 2023 রসায়ন প্রথম পত্র। তো দেখো একদম প্রথম প্রশ্নটাই যেটা আছে সেটা আমরা সলভ করতেছি। এখানে বলছে পি ব্লক মৌলের সংখ্যা কয়টি। দেখো আমি তোমাকে বলি দেন তুমি নিজেই অ্যান্সার করবা। হ্যাঁ, আমি তোমাকে জাস্ট ব্যাখ্যাটা দিয়ে দিব, তুমি নিজেই অ্যান্সার গুলা লিখে ফেলবা। আর আমি বলছি অ্যান্সার গুলা যখন লিখবা, 1 নাম্বার হলে 1-এর ক লিখবা, ঠিক আছে। দুই দুই নাম্বার প্রশ্ন হলে 2-এর, যেটা মানে দুই প্রশ্ন নাম্বারটা লিখবা আর উত্তরটা লিখবা, এভাবে লিখবা তোমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তুমি তো কোন প্রশ্নের অ্যান্সারটা করছো। ওকে, তো আমরা দেখো আমাদের জানি আমরা আমাদের যে পর্যায় সারণীগুলো আছে তার মৌলগুলাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে আমাদের এস ব্লক, ঠিক আছে, এস ব্লক। দেন হচ্ছে পি ব্লক, পি ব্লক মৌল আছে। তারপর হচ্ছে তোমার হলো ডি ব্লক এন্ড তোমার হচ্ছে যে এ ব্লক। এই এই 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। তো মনে রাখবে, দেখো এস ব্লক মৌল আছে আমাদের 14টা, এস ব্লক মৌল আছে আমাদের 14টি। আচ্ছা, পি ব্লক মৌল আছে আমাদের 36টি। ওকে, আচ্ছা, তারপরে ডি ব্লক মৌল আছে হচ্ছে আমার 41টি, আর এফ ব্লক মৌল আছে আমার 27টি। ওকে, এই 27টি মৌল আছে। এখন তুমি দেখো কোনটা সবচেয়ে বেশি আছে। আমাদের প্রশ্ন করা হয়েছে, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে পি ব্লক মৌলের সংখ্যা কোনটি। দেখো আমরা জানি কিন্তু, দেখো এই যে, তাহলে এখান থেকে কিন্তু আরো প্রশ্ন শিখলাম আমরা। এস ব্লক কখনো যদি করে, এখান থেকে আরো কিভাবে কিভাবে প্রশ্ন করতে পারে আমরা সেটা একটু দেখি। আমাদের বলতে পারে যে সবচেয়ে বেশি মৌল আছে কোন ব্লকে। দেখো সবচেয়ে বেশি মৌল আছে আমার 41টি ডি ব্লকে। ওকে, তারপরে আছে হচ্ছে পি ব্লকে 36টি, তারপরে হচ্ছে এফ ব্লকে 27টি আছে, আর সবচেয়ে কম আছে কোথায়, এস ব্লকে। তো এখান থেকে কিন্তু সর্বোচ্চ কোন ব্লকে সর্বোচ্চ মৌল সংখ্যা সর্বোচ্চ, কোন ব্লকে মৌল সংখ্যা সর্বনিম্ন, তারপরে তোমার হচ্ছে যে এগুলা কিন্তু প্রশ্ন হইতে পারে। তো তোমরা এটা নোট ডাউন করে নিবা। আর একটা কথা মনে রাখবা যে এস ব্লকটা কিন্তু আমার ধাতু টোটালি হচ্ছে আমার, দেখো এস ব্লকে 14টার মধ্যে 2টা মৌল হাইড্রোজেন, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। এই 2টা বাদে বাকিগুলা কিন্তু ধাতু। বাকিগুলা ধাতু, তার মানে এখানে এই 2টা বাদে, এই যে এস ব্লকের মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম বাদে বাকিটা ধাতু। পি ব্লকের মধ্যে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি আছে অধাতু, ধাতু খুবই কম। এখানে ধাতু খুবই কম, কয়েকটা ধাতু আছে আর কিছু আছে উপধাতু, আর ম্যাক্সিমাম এখানে অধাতু। ঠিক আছে, মানে এখানে অধাতু সবচেয়ে বেশি। আর ডি ব্লকটা টোটালি ধাতু, এটা হচ্ছে আমরা, এবং এটা হচ্ছে আমাদের অবস্থান্তর, মানে এখানে হচ্ছে টোটালি ধাতু, এর মধ্যে কিছু আছে অবস্থান্তর ধাতু। এই ব্লকটাও ধাতু। তার মানে কিন্তু এখানে একটা স্পেসিফিক প্রশ্ন হতে পারে যে অধাতু সবচেয়ে বেশি কে কোথায়। সবচেয়ে বেশি অধাতু আছে পি ব্লক মৌলে, ঠিক আছে। এবং পি ব্লক মৌলগুলা কিন্তু তোমার ওই পাশে আমাদের পর্যায় সারণীর ডান দিকে অবস্থান করতেছে। তো এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে। এই ইনফরমেশন গুলো তোমরা নোট ডাউন করে নিবা। আচ্ছা, অনেকে অ্যান্সার করছে। সাজিদুল ইসলাম, আপনাকে আন্তরিকভাবে ক্ষমা করা হলো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ক্ষমা করার জন্য। তবে শেয়ার করে দাও। সাজিদুল ইসলাম, তুমি তোমার দায়িত্ব পালন করো। আচ্ছা, তারপরে কি বলছে, রুবেল বলতেছে 1-এর ঘর, রাফি বলতেছে 1-এর ঘর, বর্ষা বলতেছে 1-এর ঘর, রাদিক, কলি বলতেছে 1-এর ঘর। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই ঘর নাম্বার বলতেছে। হ্যাঁ, পি ব্লক হচ্ছে 36টা। আর বাকি ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখো, এস ব্লক 14টা আছে, এবং এখানে হিলিয়াম আর হাইড্রোজেন বাদে কিন্তু বাকিগুলো ধাতু। তারপরে হচ্ছে এবং এরা অবস্থান করতেছে কিন্তু গ্রুপ 1 নাম্বার আর 2 নাম্বারে। পি ব্লকে সবচেয়ে বেশি অধাতু আছে, এটা একটু মনে রাখবে, এটা অনেক সময় প্রশ্ন আসে। ওকে, ওকে, ঠিক আছে। এখনো যারা সামাজিক দায়িত্ব পালন করো নাই, তার মানে শেয়ার করো নাই, শেয়ার মেরে দাও। ঠিক আছে, দ্রুত শেয়ার করে দাও। সরি। হ্যাঁ, আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। হ্যাঁ, 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নে বলছে বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম নির্ণয় করো। দেখো আমরা বন্ধন কোণ বৃদ্ধির, আহ, রাফি, ওকে, দেখো আমি ক্লিন করে দিলাম এটা। এখানে কিন্তু আমরা প্রশ্ন অ্যান্সার করলাম একটা, বাট অ্যান্সার আরো কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন এখান থেকে আমরা শিখে নিলাম। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আমরা শিখে নিলাম। শেয়ার করতে হবে কিন্তু, বারবার বলতেছি বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যারা পেজটা লাইক করো নাই, পেজে লাইক দিয়ে রেখো, অবশ্যই লাভ লাভ তোমারই হবে। হ্যাঁ, আহ, আমাদের পেজটা এখন অনেক ছোট অবস্থায় আছে, ইনশাল্লাহ পেজটা বড় হলে লাভটা তোমাদের, এবং আমি ক্লাস নিয়ে অনেক বেশি মজা পাবো। সো দ্রুত তোমাদের সামাজিক দায়িত্ব পালন করো। ক্লাসটা আমরা সবাইকে নিয়ে করতে চাই, এই জন্য বললাম যে এটা সামাজিক দায়িত্ব। হ্যাঁ, তুমি একটা শেয়ার করতেছো মানে তুমি সামাজিক ভাবে এটা কি করতেছো, তুমি একটা সামাজিক দায়িত্ব পালন করতেছো, জনসেবা করতেছো আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যাব তাহলে 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নে বলছে যে বন্ধন কোণ বৃদ্ধির ক্রম কোনটা। দেখো বন্ধন কোণ, আমি একটু বলি, কিছু যৌগের বন্ধন কোণ একটু মনে রাখো। যেমন আমাদের তোমার হচ্ছে, যেমন হচ্ছে তোমার
এখানে যে অপশন গুলো আছে আমি তাদের বন্ধনগুলো কোনগুলো তোমাকে লিখে দেই, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলা আসতে পারে নিচের কোনটির কার বন্ধন কোন কত, এরকম আসতে পারে। সো আমাদের অপশনে যে পদার্থগুলো আছে, যে যৌগগুলো আছে, তাদের প্রত্যেকের বন্ধন কোণ আমি লিখে দিচ্ছি। যেমন ধরো মিথেন আছে CH4, এটার বন্ধন কোণ মনে রাখবে 109.5 ডিগ্রি। ওকে, 109.5 ডিগ্রি, অথবা এটাকে অনেক সময় এইভাবে লেখে 109 মিনিট 28 সেকেন্ড, এরকম। ঠিক আছে, 109 মিনিট 28 সেকেন্ড এরকম লেখে অনেকে। আচ্ছা, তারপর হচ্ছে আমার আছে কত, আর আরো পদার্থ আছে, যেমন তোমার অ্যামোনিয়া আছে NH3, এইটার বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি। ওকে, 7 ডিগ্রি। তারপরে আছে তোমার হলো পানি আছে, পানি, এই পানি হচ্ছে 104.5 ডিগ্রি। ওকে, তারপর আছে হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S, এটার বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি। এখন তুমি সাজায় নাও কোনটা কারেক্ট, আমাকে বলো কোনটা কারেক্ট। এই সবাই অ্যান্সার, এই যে আমি তোমাকে অপশনে যতগুলো পদার্থ আছে তাদের বন্ধন কোণ লিখে দিছি। এই বন্ধন কোণগুলো লিখে দিলাম আমি এই কারণে, কারণ এখান থেকে কিন্তু বন্ধন কোণগুলো যদি মনে রাখো, এখানে কিন্তু আরো 4-5টা কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে গেলা, আর সাথে এইটারও কিন্তু করতে পারবে। এখন তুমি কিভাবে সাজাইতে বলছে আমাকে খেয়াল করো। এখানে বলছে যে বন্ধন কোণ বৃদ্ধির ক্রম, সঠিক ক্রম কোনটি। আচ্ছা, এখানে কিন্তু সবসময় সবগুলো অপশনে ছোট থেকে বড় সাজাইছে, সবগুলো অপশনে কিন্তু ছোট থেকে বড় সাজাইছে। তাহলে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে বড় কোনটা, কোথায় রাখবা বলো আমাকে, দ্রুত অ্যান্সার করো, দ্রুত। আচ্ছা, সাজিদুল ইসলাম বলতেছে 2 এর খ, 2 এর খ। আচ্ছা, একজন সাজিদুল ইসলাম বলছে 2 এর খ। আচ্ছা, বাকিরা অ্যান্সার করো, বাকিরা অ্যান্সার করো, আমি কিন্তু বলে দিব না, আমি জাস্ট মেইন কারণটা উদ্ঘাটন করে দিছি। দেখো কার বন্ধন কোণ কত বলে দিছি, এখন তুমি ছোট থেকে বড়তে সাজাও, ছোট থেকে বড়তে সাজাও। এইটা আর এটা একই, 109.5 ডিগ্রি, ওইটাকে আমরা অনেক সময় 109 মিনিট 28 সেকেন্ড বলি, দ্যাটস ওইটাকে লিখে রাখছি। আচ্ছা, একই জিনিস। সো এটা অ্যান্সার গুলা দ্রুত বলতে হবে। বৃষ্টি বলতেছে 2 এর খ, হ্যাঁ বৃষ্টি বলতেছে 2 এর খ, রুবেল বলতেছে 2 এর খ, রাফি বলতেছে 2 এর খ, বৃষ্টি আজরিন বলতেছে 2 এর খ। আচ্ছা, সাজিদুল বলতেছে 2 এর খ, সাউদা বলতেছে খ। হ্যাঁ, এই তো, গুড গুড গুড। তাহলে আমি প্রশ্নের কারণগুলো বলে দিব, অ্যান্সার তোমরা করবা, তোমরা অ্যান্সার করবা। বর্ষা ইসলাম বলতেছে 2 এর খ, থ্যাংক ইউ, সবাই পারতেছো। হ্যাঁ, এই তো, এই তো। এগেইন এগেইন যারা শেয়ার করো নাই, একটু আহ জনস্বার্থে, হ্যাঁ, সামাজিক দায়িত্ববোধ থেকে ক্লাসটা শেয়ার করে দাও সবার জন্যই, ঠিক আছে? কারণ আমরা সবাই মিলেমিশে, এমসিকিউ তে অনেকের প্রবলেম, এমসিকিউ তে সবারই প্রবলেম, তো এমসিকিউ ক্লাসগুলো যেহেতু আমরা করতেছি ইনশাল্লাহ কন্টিনিউ চলবে, তোমরা দ্রুত শেয়ার করে দাও। আর পেজটা যারা লাইক করো নাই, পেজটা লাইক করো। আর এই নামেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাও আছে, আমাদের এইচএসসি সায়েন্স কেয়ার, ঠিক আছে? এইচএসসি H.S.C, SCIENCE, সায়েন্স কেয়ার, CRE, এই নামেই কিন্তু ইউটিউব চ্যানেলটা আছে। হ্যাঁ, ওইটা, এই ভিডিওগুলো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। আচ্ছা, মারিয়া শেখ বলছে 2 এর খ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, সবারই হয়েছে 2 নম্বরটা। তাহলে এই যে এখান থেকে দেখো, এগুলো মনে রাখো, এগুলা মনে রাখলেই কিন্তু আমরা অনেকগুলো অ্যান্সার আরো পাইলাম। যেমন মিথেনের বন্ধন কোণ কত আসতে পারে, অ্যামোনিয়ার কত, এটা বেশি আসে অনেক, পানির কত সেটা আসতে পারে, ঠিক আছে? তারপরে আরেকটা কথা বলি, এগুলা কিন্তু সবাই sp3 সংকরণ। হ্যাঁ, এগুলো সবাই কিন্তু sp3 সংকরণ। sp3 সংকরণ হওয়া সত্ত্বেও এই বন্ধন কোণের ভিন্নতা হয়েছে কেন? এই যে মুক্তজোড় ইলেকট্রন থাকার পার্থক্যের কারণে, মুক্তজোড় ইলেকট্রনের পার্থক্যের কারণে আমার এই পার্থক্যগুলো হয়েছে, এটা একটু মনে রাখো। হ্যাঁ, এটা অনেক সময় কাজে দিবে। ওকে, আমরা নাম্বার 3-এ যাব, 3-এ যাব, যেহেতু একটু আজকে একটু দ্রুত করব, হ্যাঁ, বিকজ টাইমটা অলরেডি আমি নষ্ট করে ফেলছি। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে, পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি? দেখো, আমরা এটা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট তোমার সেকেন্ড চ্যাপ্টার, যেটা গুণগত রসায়ন, সেখানে আমরা পড়ছিলাম না নিলস বোরের যে পারমাণবিক মডেল ছিল, নিলস বোরের পারমাণবিক মডেলের 3টা স্বীকার্য ছিল। কয়টা বলো? 3টা। নিলস বোরের পারমাণবিক মডেলের 3টা স্বীকার্য ছিল। নাম্বার 1 শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, নাম্বার 2 হচ্ছে ভরবেগ সংক্রান্ত স্বীকার্য, এন্ড নাম্বার 3 হচ্ছে শক্তির আদান প্রদান সম্পর্কিত স্বীকার্য। সো 2 নাম্বার যেটা ভরবেগ সংক্রান্ত স্বীকার্য, সেখান থেকে আমরা শিখছিলাম যে তোমার mvr ইজ ইকুয়াল টু nh/2 পাই। তো এই যে n ছিল কি? শক্তি স্তরের সংখ্যা ছিল। এখানে কোন শক্তি স্তরের কথা বলা হয়েছে? তৃতীয় শক্তি স্তরের কথা বলা হয়েছে। তার মানে তৃতীয় শক্তি স্তরের জন্য ইকুয়েশনটা দাঁড়াবে mvr ইজ ইকুয়াল টু 3h/2 পাই। এইটা হবে, এইটা কোথায় আছে দেখো, এইটা হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। তো সবাই অ্যান্সার করো, 3 নম্বরের কোনটা হবে অ্যান্সার? 3h/2 পাই, এইটা হবে অ্যান্সার। দেখো এটা কত নাম্বার? আচ্ছা, এখানে মনে হয় মেবি অপশন গুলা কারেক্ট করে নাই।
আচ্ছা 3-এর ঘ, হ্যাঁ 3-এর ঘই হবে, কিন্তু এখানে আসলে ওরা 2টা দেয়নি, এই 2টা একটু কারেকশন করে নাও, মেবি এটা প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ 2 হবে এখানে, 3h/2 পাই হবে। হ্যাঁ সবাই বলতেছে ঘ নাম্বার, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি বলতেছে ঘ নাম্বার, সাজিদুর বলতেছে ঘ নাম্বার, হ্যাঁ রুবেল আহমেদ বলতেছে ঘ নাম্বার, সাউদা বলতেছে ঘ নাম্বার, হ্যাঁ সবাই সবাই বলতেছে ঘ নাম্বার। ওকে ক্লিয়ার, বাকিরা অ্যান্সার। হ্যাঁ স্যার অপশন ভুল আছে, হ্যাঁ অপশন ভুল আছে, বিকজ এখানে 2টা দেয় নাই ওরা, ঘ নাম্বার অপশনে 2টা দেয়নি, 2টা হবে ওইখানে, ওইটা তোমরা কারেকশন করে নিও একটু, 2 হবে, হ্যাঁ 2 হবে। মারিয়া ইসলাম বলতেছে, হ্যাঁ সবাই অ্যান্সার করতেছে। ওকে, কেউ এই যে ঘুমায় ঘুমায় ক্লাস করবা না, অ্যান্সার সাথে সাথে দিয়ে দিবা, তাইলে ক্লাসটা তোমার জন্য হেল্পফুল হবে। এমনি এমনি ক্লাস কেউ করবা না, ঠিক আছে? ওকে, আমরা 4 নম্বরে যাব। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন গঠন করে? এটার শর্টকাট আছে, সুপার একটা শর্টকাট। দেখো হাইড্রোজেন বন্ধনে হাইড্রোজেন থাকবে মাস্ট, কথা মনে রাখো, হাইড্রোজেন বন্ধনে হাইড্রোজেন থাকবে মাস্ট, নামই তো হাইড্রোজেন বন্ধন, তার মানে হাইড্রোজেন থাকবে মাস্ট। হাইড্রোজেনের সাথে বন্ড করবে কে? এটা হচ্ছে ফোন। ফোন শর্টকাট কি? ফোন মানে হচ্ছে ফ্লোরিন, এফ ফর ফ্লোরিন, ও ফর অক্সিজেন, আর এন ফর নাইট্রোজেন। তার মানে হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের, হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের, অথবা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন। তার মানে হাইড্রোজেন বন্ড তাদের মধ্যেই থাকবে, হাইড্রোজেন তো মাস্ট থাকতে হবে, হাইড্রোজেনের সাথে হয় ফ্লোরিন থাকবে, না হয় হাইড্রোজেনের সাথে অক্সিজেন থাকবে, না হলে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন থাকবে। এখন তুমি দেখো অপশনে কোনটা, এটা এই হাইড্রোজেনের সাথে এই ফ্লোরিন, না হলে অক্সিজেন, না হলে নাইট্রোজেন, এই তিনটার কোনটা আছে? অপশনে কোনটা আছে বলো, দেখো খেয়াল করো, 4 নম্বরে কোনটা আছে খেয়াল করো। তাহলে ক নাম্বার কিন্তু আছে CH4। আচ্ছা ক নাম্বার অপশনে কিন্তু কার্বনের সাথে, হাইড্রোজেনের সাথে কার্বন আছে, কার্বন আছে, হবে না, এটা বাদ। কারণ আমাদের আমরা কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে হাইড্রোজেনের সাথে হয় ফ্লোরিন থাকা লাগবে, না হলে অক্সিজেন থাকা লাগবে, না হলে নাইট্রোজেন থাকা লাগবে, এই তিনটার যে কোনো একটা থাকা লাগবে, আদারওয়াইজ হবে না কিন্তু। আচ্ছা তাহলে এটা বাদ। 2 নম্বর অপশনে কি আছে দেখো, হ্যাঁ অনেকে কিন্তু অ্যান্সার করছে 4-এর ঘ, হ্যাঁ 4-এর ঘ, এই যে দেখো 4-এর, অনেকে বলতেছে ঘ ঘ ঘ, হ্যাঁ 4-এর ঘ, সবাই বুঝতে পারতেছে, অর্থাৎ পানি হবে, পানি, হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন থাকতে হবে, নাহলে হাইড্রোজেনের সাথে কি থাকা লাগবে? এফ থাকা লাগবে, নাহলে হাইড্রোজেনের সাথে থাকা লাগবে কি? নাইট্রোজেন। এই তিনটার মৌল থাকলে সেখানে হাইড্রোজেন বন্ধন পাবা, আদারওয়াইজ কিন্তু সেটা নাই। তার মানে এখানে দেখো 4-এর 1 হবে না, 2 হবে না, 3 হবে, 4 হবে না। দেখো H2S ও হবে না, বিকজ কি H2S এর মধ্যে হাইড্রোজেনের সাথে সালফার আছে, সালফার, আমার তো সালফার থাকলে চলবে না, থাকতে হবে এফ, না হইলে ও, না হইলে নাইট্রোজেন, এই তিনটার যে কোনো একটা থাকতে হবে। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ইসরাত বলতেছে পানি, হ্যাঁ থ্যাংক ইউ ইসরাত, হয়েছে। আবির বলতেছে ওয়াটার, ওয়াটার, হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে। রাফি বলতেছে 4-এর ঘ, ওকে। এই সবাই সামাজিক কাজে শেয়ার করে দিও। আচ্ছা ঠিক আছে, মারিয়া শেখ, হ্যাঁ ঠিক আছে, হয়েছে, সবার হয়েছে। আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। আজকের প্রশ্নটা দ্রুতই শেষ হয়ে যাবে, বিকজ কেমিস্ট্রি কিন্তু আসলে এমসিকিউ গুলো সহজ, তোমাদের বোর্ডের লেভেলের যে এমসিকিউ আসে সেগুলো কিন্তু সহজ, অ্যাডমিশন টেস্টে হয়তো একটু কঠিন আসে, বাট বোর্ড লেভেলের খুব বেশি কঠিন না, একটু যদি মনোযোগ দিয়ে পড়ো, আমার মনে হয় যে 22-23টা খুব ইজিলি কারেক্ট করা সম্ভব। তো যাই 5 নম্বরে যাব, আমরা বলছি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড নিচের কোনটি? দেখো এখানে যে অ্যাসিড গুলো আছে অপশনে, অপশনে যে আমি বারবার একটু, আমার মানে মেবি আজকে একটু গলায় সমস্যা, তো বারবার একটু ইয়ে করতেছি, তোমাদের ডিস্টার্ব হতে পারে, সো ডোন্ট মাইন্ড, আগেই বলে নিলাম, বিকজ কেমন জানি একটু গলার মধ্যে ইয়ে করতেছে আজকে। তো যাই হোক, একটু সন্ধ্যার পরে বাইরে ছিলাম, তো তো মেবি এখানে একটু ইয়ে হইতেছে। ওকে, তো মাঝে মাঝে কাশি চলে আসতেছে, হ্যাঁ তো ডোন্ট মাইন্ড, সবাই কিছু মনে করবে না। তো যাই হোক, আমরা যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? এখানে কিন্তু দেখো অ্যাসিড গুলা কি কি আছে আমাদের, আমি দেখতেছি একটু, আছে হচ্ছে তোমার হলো H3PO4, দেন আছে হচ্ছে তোমার হলো এটা NH3HNO3, নাইট্রিক অ্যাসিড আছে, তারপরে আছে তোমার সালফ্রিক অ্যাসিড H2SO4, তারপরে আছে তোমার হলো ক্লোরিক CO4, এটা আছে। দেখো আমরা কিন্তু অক্সি অ্যাসিড সমূহ, এগুলাকে বলা হয় অক্সি অ্যাসিড, কি বলা হয়? অক্সি অ্যাসিড বলা হয় এটাকে, অক্সি অ্যাসিড। এই অক্সি অ্যাসিড যারা, তাদের
তীব্রতা ডিপেন্ড করে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যার উপরে। কি বলছি? কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যার উপরে। এই কেন্দ্রীয় এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখবা প্রত্যেকবার দুই একটা করে প্রশ্ন চলে আসে এখান থেকে, কোনটা তীব্র কম, এই তীব্রতা এটা কিন্তু আসে। তো কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি, জারণ সংখ্যা বেশি ইজ ইকুয়াল টু বেশি তীব্র, এটা লিখে নাও খাতায়, বেশি তীব্র। আর যদি জারণ সংখ্যা কম হয়, জারণ সংখ্যা কম, তাইলে কি হবে? কম তীব্র, কম তীব্র, ঠিক আছে, কম তীব্র। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে পাইতে পারো যে জারণ সংখ্যা সেম, মানে অনেক এমন এমন অ্যাসিড দিছে যে দুইটা অ্যাসিড বা একাধিক দুই বা ততোধিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সেম, তখন তুমি কিভাবে বুঝবা যে কোনটা তীব্র? তো জারণ সংখ্যা যদি সমান হয়, সমান হলে তাহলে কেন্দ্রীয় মৌলের আকার দেখবো আমরা, কেন্দ্রীয় মৌলের আকার দেখব, আকার, আকার ছোট হলে বেশি তীব্র, ঠিক আছে, বেশি তীব্র হবে, এটা কিন্তু খুবই। আর যদি আকার বড় হয় কম তীব্র হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? অক্সি অ্যাসিড যারা আছে, যেমন এই যে উদাহরণগুলো দিছি প্রত্যেকটাতেই কিন্তু অক্সিজেন আছে, তো এদেরকে বলা হয় অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডের তীব্রতা ডিপেন্ড করে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যার উপর। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি হবে সে বেশি তীব্র, আর জারণ সংখ্যা যার কম হবে সে কম তীব্র। কিন্তু যদি দেখো যে দুইটা অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সমান হয়ে গেছে, তখন তখন কিন্তু আমাকে আকার দেখতে হবে, কেন্দ্রীয় মৌলের আকার যেটা ছোট হবে সেটা বেশি তীব্র হবে। তো আমরা দেখি, দেখো আমরা এইখানে জারণ সংখ্যাটা বের করব। এই যে কেন্দ্রীয় মৌল, এখানে ফসফরাস দেখবা, এখন অনেকে হয়তো কেন্দ্রীয় মৌল চিনতে পারবে না। কেন্দ্রীয় মৌল চিনবা কেমন করে? যেটার সংখ্যা সবচেয়ে কম, একটা যৌগের মধ্যে যে মৌলটা সবচেয়ে কম আছে, সংখ্যায় কম আছে, সেইটাই কেন্দ্রীয় মৌল। যেমন এখানে কেন্দ্রীয় মৌল ফসফরাস, এখানে নাইট্রোজেন, এখানে সালফার, এখানে ক্লোরিন, কেন্দ্রীয় মৌল। তো আমরা দেখি এখানে, দেখো আমরা জারণ সংখ্যা, আমরা জানি একটা যৌগের জারণ সংখ্যা, তোমরা 9 10 শিখে আসছো, একটা যৌগের জারণ সংখ্যা 0 হয়, টোটাল জারণ সংখ্যা 0 হয়। তাহলে আমরা অক্সিজেনের জানি, আমরা এই কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত জানি না, এটা বের করতে হবে আমাকে। তো আমরা অক্সিজেন জানি একটা -2 আছে, কয়টা? 4টা, তাহলে -8। আর হাইড্রোজেনের কিন্তু একজনের +1, তার মানে 3 জনের হবে কত? 3টা আছে যেহেতু, তাহলে +3। এখন আমাকে তো প্লাস মাইনাস সমান করতে হবে, না হলে তো 0 হবে না। তাহলে এখানে আমার কত হবে? +5 হবে না ফসফরাসের? দেখো তো, +5 হবে। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে 3টা, তার মানে একজনের যদি -2 হয়, 6টার 3 জনের হচ্ছে -6, আর +1 হচ্ছে হাইড্রোজেনের একটা আছে, তাহলে অফকোর্স এটা হবে কত? +5। ওকে, তার মানে এখানেও কিন্তু +5 পাওয়া গেল, এখানেও +5 পাওয়া গেল। কিন্তু দেখো, তার মানে নাইট্রোজেনের হচ্ছে কত? আমরা জানি 7, আর ফসফরাস হচ্ছে কত? 15, তাই না? তার মানে কি এটার আকার কিন্তু ছোট, নাইট্রোজেনের আকার ছোট। ওই যে বলছি অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আমি বুঝতে পারতেছি না জারণ সংখ্যা দিয়ে, তখন আমি আকার দেখবো। এই দেখো নাইট্রোজেন 7, এটা 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 কিন্তু আকার ছোট, এটা থেকে এই নাইট্রোজেনের আকার কিন্তু ফসফরাস থেকে ছোট। তার মানে আমি বলতে পারি যে বেশি তীব্র হবে নাইট্রিক অ্যাসিড। এই দুইটার মধ্যে বেশি তীব্র কে? নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এটা বেশি তীব্র, এটা কম তীব্র। এখন দেখি এখানে হচ্ছে -8, এই যে 4টা -8 আর +2, তাহলে এটা কত পাচ্ছি আমরা? +6 পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো একটু, এখানে -8, এখানে +1, তার মানে এখানে +7 পাচ্ছি। তাহলে দেখো সবচেয়ে বেশি জারণ সংখ্যা পাইলাম হচ্ছে কার? এইটার। তারপরে তারপরে পাইলাম 6 এইটার। তাহলে সবচেয়ে বেশি তীব্র হবে হচ্ছে ও, তারপরে ও, আর ওদের দুইজনের মধ্যে তীব্র আবার কে? ওদের দুইজনের মধ্যে তীব্র হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখন তোমরাই বলো অ্যান্সার কোনটা হবে? তোমরা বলো অ্যান্সার কোনটা হবে? দ্রুত অ্যান্সার করে দিবা। অনেকে বলতেছে 5-এর 4 নাম্বার, 5-এর 4, 5-এর 4, একজন বলছে 5-এর 4। এই তোমরা ভালো করে দেখো ক্রম কোনটা হবে, ভালো করে দেখো 5-এর কোনটা হবে। 5-এর সবচেয়ে বেশি কোনটা হবে? হ্যাঁ, 5-এর 4 হবে, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ, তাহলে আমাদের 5-এর, ওকে ক্লিয়ার, এইভাবে আমরা বের করে ফেলবো। হ্যাঁ, এইভাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবার হচ্ছে। আমরা তাহলে যাবো এর পরের প্রশ্নে, ঠিক আছে? আমরা যাবো এর পরের প্রশ্নে, আমরা এর পরের প্রশ্নে চলে যাব। আর এই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করে এখানে মানে নোট ডাউন করে রেখো, কারণ এগুলা কিন্তু প্রচুর আসার সম্ভাবনা বেশি। ওকে, দেখো খেয়াল করো। ওকে, আচ্ছা, যাবো আমরা 6 নম্বরে।
অসীম দূরত্বের শক্তি স্তর হতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত, দেখো বিকিরিত শক্তির সিরিজভুক্ত কোনটি, মানে সিরিজ কোন সিরিজভুক্ত, আমি কিন্তু বলছিলাম এর আগের আগের কেমিস্ট্রি ক্লাস যেটা করাইছি তোমাদের, কেমিস্ট্রি ক্লাস আগের যেটা করাইছি সেটাতে আমি বলছিলাম যে যদি যদি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে, ইলেকট্রন যেখান থেকে আসুক প্রথমে আসলে ওই সিরিজটার নাম বলি আমরা লাইমেন, মনে রাখবা লাইমেন। আর যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে ইলেকট্রন, কোত্থেকে আসছে আই ডোন্ট কেয়ার, বাট আসছে কই প্রথমে, নাম লাইমেন, ওই সিরিজটার নাম হবে লাইমেন। আর যদি যেখান থেকেই আসুক দ্বিতীয় শক্তি স্তরে আসলে নাম হবে হচ্ছে বামার, বামার। তারপরে তৃতীয় শক্তি স্তরে আসলে নাম হবে প্যাসচেন, প্যাসচেন। চতুর্থ শক্তি স্তরে যদি আসে, যেখান থেকে আসুক, আসছে কোথায়, হ্যাঁ চতুর্থে আসছে নাকি, আসলেই নাম হবে ব্রাকেট, ব্রাকেট, ব্রাকেট নাম হবে। আবার পঞ্চমে আসলে নাম হবে ফোন্ট, ফোন্ট নাম হবে, ফোন্ট কি নাম হবে, ফোন্ট, লিখে নাও এগুলা। আর ষষ্ঠে যদি আসে, ষষ্ঠতে যদি আসে তাহলে নাম হবে হামফ্রিজ, হামফ্রিজ, হামফ্রিজ নাম হবে। এই কয়েকটা জানলেই হবে। কোত্থেকে আসছে আমার দেখার বিষয় নয়, বারবার বলতেছি। যদি প্রথমে আসে, যেখান থেকেই আসুক প্রথমে আসলে ওই সিরিজটার নাম হবে ওই ওই যে তোমার হচ্ছে যে বর্ণালীটা, বর্ণালীটা বা সিরিজটার নাম হবে লাইমেন। দ্বিতীয়তে আসলে নাম হবে বামার, তৃতীয়তে আসলে প্যাসচেন নাম হবে, কোত্থেকে আসছে আই ডোন্ট কেয়ার। চতুর্থে আসলে ব্র্যাকেট নাম হবে, পঞ্চম থেকে আসলে ফোন্ট নাম হবে, ষষ্ঠ থেকে আসলে নাম হবে হামফ্রিজ। ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, অনেকে বলতেছে 4 নাম্বার, সাউদা বলতেছে 4 নাম্বার, রুবেল বলতেছে ব্র্যাকেট, ব্র্যাকেট না ব্র্যাকেট, হ্যাঁ 4 নাম্বার আসলে ব্র্যাকেট। গুড, এই তো সবাই পারতেছো। ওকে, সহজ না এগুলা, সহজ, এটা নোট ডাউন করে নিও, ঠিক আছে? আচ্ছা, আর যাদের ক্লাস করাইছি মানে আমাদের যেটা অফলাইনে যারা ক্লাস করতেছে তারা তো এগুলো আমরা নোটে থাকার কথা, এগুলো তো পারার কথা, হ্যাঁ, কারণ এগুলো করানো হয়েছে তোমাদের। আচ্ছা, আর আবার বলতেছি পেজে যারা লাইক দেওয়া নাই পেজটা লাইক করে দিও, আর শেয়ার করতে হবে প্রচুর, শেয়ারটা করে দিও। আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো, পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতুর সংখ্যা সবচেয়ে বেশি? দেখো এই যে প্রশ্নটা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম আমি, কিছুক্ষণ আগে বলি নাই যে অধাতুর সংখ্যা সবচেয়ে বেশি কোনটাতে, বলো তো এটা অ্যান্সার কোনটা হবে? 7 নাম্বার, 7 নম্বরে অ্যান্সার করে দাও তোমরা, অ্যান্সার করে দাও, আমি তোমাদের অ্যান্সার ওয়েট করতেছি, অ্যান্সারটা করে দাও। 7 নম্বরে সবচেয়ে ধাতুর সংখ্যা কি বলতেছে এখানে? পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি বেশি? অধাতুর সংখ্যা বেশি কোথায়? কিছুক্ষণ আগে বলে দিছি। 1 নম্বর প্রশ্ন যখন আমি ব্যাখ্যা করি তখন কিন্তু বলে দিছি যে এস এ আছে 14টা, পিতে আছে 36টা, ডিতে আছে 41টা। হ্যাঁ, খ বলতেছে অনেকে, খ সাথে খ বলতেছে পি ব্লক, আমি কিন্তু বলে দিছিলাম পি ব্লকে 36টা মৌল আছে, বাট সবচেয়ে অধাতু এখানে বেশি, ওইখানে অধাতু সবচেয়ে বেশি। হ্যাঁ, সবাই বলতে, সাজিদুল বলতেছে পি, হ্যাঁ পি। মারিয়া বলতেছে যে সাথে খ হবে, রাফি বলতেছে খ হবে, রুবেল বলতেছে, বৃষ্টি বলতেছে, তাবাসসুম বলতেছে না, সাউদা না, হ্যাঁ মারিয়া বলতেছে খ হবে। গুড, গুড, ওকে। বাকিরা কই? বাকিরা কি ঝিমাচ্ছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা হচ্ছে 8 নাম্বার। দেখো বলছে ভিনেগার প্রস্তুতিতে স্টিয়ার বৃদ্ধিতে সহায়তা করতে ব্যবহৃত হয় কোনটা? নোট ডাউন করে নিও, এটা 1 আর 2 হবে, অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটা হবে, কিন্তু এই দুইটা হবে অ্যামোনিয়াম সালফেট এন্ড অ্যামোনিয়াম ফসফেট। 8 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার হবে, একটা হচ্ছে অ্যামোনিয়াম NH4, 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 অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম NH4 ফসফেট, এইটা হবে, এইটা হবে অ্যান্সার। 1 আর 2 এই দুইটা কোথায় আছে দেখো তো, অ্যামোনিয়াম ফসফেট, আচ্ছা এখানে সরি 3 হবে। ওকে, এই দুইটা অ্যান্সার হবে, এই দুইটা অ্যান্সার হবে, ঠিক আছে। 8 এর ক, হ্যাঁ রুবেল আহমেদ বলতেছে 8 এর ক, 1 ও 2, হ্যাঁ গুড, 8 এর ক হবে। আচ্ছা, রাজশাহী বোর্ডে দেখো এই প্রশ্নটা কিন্তু আমার কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে না। রাজশাহী বোর্ডে যে লাস্ট ইয়ারে প্রশ্নটা আসছিল 2023 সালে, তো এরকম এরকম প্রশ্নগুলা পারা উচিত তোমাদের। ওকে, তারপরে দেখো 9 নম্বরে চলে যাচ্ছি আমরা, 9 নম্বরে চলে যাচ্ছি। 9 নম্বরে বলছে ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে? আচ্ছা, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি সবাই, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হচ্ছে 25, তাই তো? 25, তো তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাসটা করো, ম্যাঙ্গানিজ হচ্ছে কত? 25। ওকে, তো এটা ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d ফাঁকা 4s দুইটা দিলাম, এখানে কয়টা হবে তাহলে? 5টা। তো এইখানে দেখো অযুগ্ম ইলেকট্রন, এই দেখো আমরা জানি 4s এ ঢোকার পরে
এই যে এখানে 18টা, তারপরে এইখানে ঢুকবে, এখানে ঢোকার পরে কিন্তু ইলেকট্রন ফোরেসে ঢোকে, ফোরেসে 2টা ঢোকার পর 20টা হলো, বাকি 5টা কোথায় ঢুকছে? ডিতে প্রবেশ করছে। সো এই ডিতে কয়টা অরবিটাল আছে? 5টা। 1 2 3, এই যে 5। এই 5টা যেহেতু আছে, আমরা আমরা কিন্তু তোমার হুন্ডের নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে এই 5টা ইলেকট্রন আগে একই স্পিনে একটা করে যাবে, একটা করে যাবে, একটা করে যাবে। তার মানে আমার মোট এই যে 1 2 3 4 5, 5টাই বিজোড়, অযুগ্ম, বিজোড় বা কি অযুগ্ম। ওকে, অযুগ্ম ইলেকট্রন এই 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 5টাই, ঠিক আছে? ওকে ওকে, তার মানে এটার অ্যান্সার কত? দেখো তো 9 এর অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে বলো? দ্রুত বলো, 9 এর অ্যান্সার কত হবে? এই সব কি ঘুমিয়ে পড়ছে নাকি? দ্রুত অ্যান্সার করো। 9 এর অ্যান্সারটা কত হবে? দ্রুত। হ্যাঁ, রাফি বলতেছে 4 হবে, বৃষ্টি বলতেছে 4 হবে, রুবেল বলতেছে 4 হবে। হ্যাঁ 4, 5টা, তার মানে 5টা। আমি কিন্তু দেখাইছি অযুগ্ম ইলেকট্রন করলে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবা। সঠিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করলেই তুমি যখন ডায়াগ্রাম এঁকে ফেলবা এরকম করে, তখনই বুঝে যাবা যে আসলে ইলেকট্রন অযুগ্ম কয়টা হয়। ক্লিয়ার? ওকে, সাউদা বলতেছে 4, আকাশ বলতেছে 4, রুবেল বলতেছে 4, বৃষ্টি বলতেছে 4, রাফি বলতেছে 4। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা 10 নম্বরে চলে যাও তাহলে এখন। 10 নম্বরে চলে যাও। 10 নম্বর। আচ্ছা, সাজিদুল বলতেছে 4। ওকে, আমরা যাব 10 নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো 10 নাম্বারটা কি বলছে? 10 নম্বরে বলছে যে sp2 হাইব্রিডাইজেশনে কয়টি হাইব্রিড অরবিটাল তৈরি হয় এটা বলছে, কয়টি হাইব্রিড অরবিটাল। আচ্ছা দেখো, একটু এটা এটা সহজ একটা প্রশ্ন। sp3 আমরা নরমালি জানি যে সংকরণ অনেক প্রকারের আছে, তার মধ্যে মেইনলি হচ্ছে sp3 একটা, তারপরে sp2 একটা, তারপরে sp একটা, এটা এইগুলো একটু বেশি দেখা যায়। তো দেখো এখানে s একটা, p এর কয়টা আছে? 3টা। টোটাল হাইব্রিড হচ্ছে 4টা, এখানে 4টি। আর এখানে s এর একটা, p এর 2টা। হ্যাঁ, এখানে এখানে দেখো, আমি একটু লিখে দেই ভালো করে, এটা নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট। এখানে সংকরিত মানে হাইব্রিড মানে কি? সংকরিত, হাইব্রিড অরবিটাল, হাইব্রিড, ঠিক আছে? হাইব্রিড, হাইব্রিড বা সংকরিত, সংকরিত। আর একটা লিখলাম হচ্ছে অসংকরিত, অসংকরিত করিত অরবিটাল। তো এই স্পিতে হাইব্রিড অরবিটাল আছে হচ্ছে 4টা, 4টা। আর অসংকরিত আছে কয়টা? 0টা, একটাও নেই। আর sp2 তে আছে সংকরিত আছে 3টা, অসংকরিত আছে একটা। এখানে সংকরিত আছে 2টা, এই যে 1 2, আর অসংকরিত আছে হচ্ছে 2টা। এই কথাটা লিখে নাও। দেখো, তাইলে দেখো তো অ্যান্সার করো, এটার অ্যান্সারটা করো। এটার অ্যান্সারটা কত হবে বলো তো? এটার অ্যান্সারটা কত হবে? কুইক। 10-এর বলতেছে অনেকে খ, হ্যাঁ 10-এর খ হবে। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলা প্রশ্ন হইতে পারে আরো, একটু এটাকে নোট ডাউন করে নিতে হবে। sp3 তে সংকরিত আছে 4টা, অসংকরিত কোনো অরবিটাল নাই। আর মনে রাখবা, অসংকরিত অরবিটাল যেখানে নাই, যেখানে অসংকরিত অরবিটাল নাই, সেখানে কোনো পাই বন্ধন নাই। তাহলে এখানে একটা আরো প্রশ্ন হইতে পারে যে এখানে পাই বন্ধন কয়টা? এখানে কোনো পাই বন্ধন নাই, 0টা। আমি একটু এখানে লিখে দেই, পাই বন্ধন, পাই। তো পাই বন্ধন লিখলাম, পাই বন্ধন, ঠিক আছে? পাই বন্ধন নাই মানে পাই ইলেকট্রনও নাই, তার মানে এখানে পাই বন্ধন 0। এখানে কিন্তু পাই বন্ধন একটা আছে। এই যে অসংকরিত অরবিটাল যতগুলা, পাই বন্ধন ততগুলাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো এখানে পাই বন্ধন কিন্তু 2টা। ওকে, পাই বন্ধন 2টা এখানে কিন্তু। এটা আর আর সিগমা বন্ধন, এই অসংকরিত অরবিটাল মানে কি? পাই বন্ধন। আর সংকরিত অরবিটাল মানে হচ্ছে সিগমা বন্ধন। তাহলে এখানে সিগমা বন্ধন হচ্ছে 4টা, এখানে তিনটা, এখানে সিগমা বন্ধন 4টা, এখানে 3টা, এখানে 2টা। খেয়াল করবা, ঠিক আছে? অসংকরিত অরবিটাল মানে হচ্ছে পাই বন্ধন, অসংকরিত অরবিটাল মানে হচ্ছে পাই বন্ধন, আর সংকরিত অরবিটাল মানে সিগমা বন্ধন। ক্লিয়ার? সো অনেকগুলা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে পাইলা। ওকে, প্রত্যেকটা ইনফরমেশন নোট ডাউন করে নিবা। আচ্ছা, 10 গেল, 10 চলে গেছে। 11তে চলে যাবো আমরা, 11 নাম্বার প্রশ্নে চলে যাবো। সবাই দেখো 11 নম্বর প্রশ্ন দেখো। বলছে, আমি একটু লিখি এটা, তোমরা, আমি লাস্ট এই যে আমাদের অফলাইন ক্লাসে আমাদের যে কোচিং এর ক্লাস, সেখানে কিন্তু আমরা এইটা রিসেন্টলি তোমাদের সেকেন্ডের ছেলেপেলেদের করাইছি আমাদের ইয়া ব্যাচে। তো এটা হচ্ছে M2, এটা একটা গ্যাস, ঠিক আছে? তারপরে হলো তোমার হলো D2 প্লাস D2, এটাও একটা গ্যাস। তারপর উভমুখী সাইন দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে তোমার হলো M2MD, এটাও গ্যাস। আচ্ছা, এখানে ডেল এইচ এর মান আছে কত? ডেল এইচ এর মান আছে হচ্ছে তোমার হলো পজিটিভ, পজিটিভ,
দেওয়া আছে। এখন অপশনে এখানে কি বললো দেখো, অপশনে আমাদের এখানে বলা হয়েছে যে বলছে যে তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদ বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে, মানে আমি তোমাদের একটা উদাহরণ দিছিলাম। আচ্ছা আমি আবার বলি, তাপ উৎপাদী বিক্রিয়া কি করতে চায়? তাপ আরো বের বের করে দেয়, তাপ আরো বের করে দেয়। ব্যাপারটা এরকম না, তাপ উৎপন্ন করে, বের করে দেয়, ছেড়ে দেয়, পরিবেশে ছেড়ে দেয়। তো আমি যদি ও যা চাচ্ছে তাই করি, এই বিক্রিয়াটা চাচ্ছে তাপ ছেড়ে দিতে, আমি যদি তাপ আমি আরো কমায় নিই, মানে আমি নিজেও বের করে আনতে হেল্প করি, মানে আমি কমাইলাম, ও তো কমাইতে চাচ্ছে, বের করে দিয়ে কি করতে চাচ্ছে? কমাইতে চাচ্ছে। তো আমি যদি তাপটা বের করে নিয়ে আসি, কমায়া দেই, তাহলে কিন্তু এই সাম্য অবস্থাটা ডান দিকে সরে যাবে, অর্থাৎ এই 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 উৎপাদটা বাড়বে। ঠিক আছে, মনে রাখবা একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ আমি যদি কমায়া ফেলি, আমি যদি তাপমাত্রা আরো কমায়া ফেলি, তাহলে সে উৎপাদটা বাড়বে। আর যদি আরো তাপ দেই তাহলে উৎপাদ কমে যাবে আরো। ওকে, তাহলে এক নাম্বার অপশনে কি বলছে আমাদের? তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদ বৃদ্ধি পায়। এটা কারেক্ট না, এটা ভুল। ঠিক আছে, এটা সঠিক না, কারণ বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমাইলে উৎপাদ বাড়ে। তার মানে এক নাম্বার কারেক্ট না। সাম্যদ্রব্য কেপি ও কেসি এর মান সমান নয়। আচ্ছা, বলছে তাপমাত্রা বৃদ্ধিতে, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি একটু একটু মিস্টেক করে ফেলছি। এটা তো তাপহারী বিক্রিয়া, উৎপাদী বিক্রিয়া না, সরি। এটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া যদি হয়, তা এটা তো প্লাস আছে, তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া যদি হয় তাহলে তাপ দিতে হবে, মানে বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করলে উৎপাদ বাড়বে। ঠিক আছে, এক নম্বর রাইট। দুই নম্বর রাইট না। অবশ্যই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যদ্রব্য কেপি কেসি এখানে সমান হবে, কারণ কি? এই যে দেখো, মোল সংখ্যার পার্থক্য নাই। আমি বলছিলাম যে কেপি কেসির মধ্যে একটা রিলেশন আছে, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি ডেল এন। তো এই যে এই ডেলেনটা হচ্ছে, এই যে এখানে দেখো, এই পাশে উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 1 আর 1 2, তার মানে ডেলেন 0। ডেলেন যদি 0 হয় তাহলে এটুকু অন হয়ে যাবে, অন হলে এটা সমান হবে, অর্থাৎ এটা কিন্তু রাইট। দুই নাম্বারটা রাইট না, এটা বলছে সমান হবে কিন্তু ওরা বলছে সমান নয়, তার মানে দুই নাম্বারটা রাইট না। আচ্ছা, তারপরে হচ্ছে তিন নাম্বারটাতে বলি, দেখো সাম্যের উপর চাপের কোনো প্রভাব নেই। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে মোল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব থাকে না। তার মানে 1 আর 3 কারেক্ট, 1 আর 3 কারেক্ট। ঠিক আছে, এটা কত নম্বরে আছে? ঘ নম্বরে। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছো তো, আচ্ছা 1 আর 3, হ্যাঁ 11 ঘ নম্বর। অনেকে অ্যান্সার করছো। আচ্ছা, এটা বুঝছো তো সবাই? এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও তো সবাই, কারো কোনো কনফিউশন আছে কিনা? এটাতে কারো কোনো কনফিউশন আছে? স্যার, ডেল এইচ এর মান পজিটিভ, সো এটা হ্যাঁ তারপরে আমি বলছি হ্যাঁ, অনেক পরে কমেন্ট পাইলাম। আচ্ছা, নেটের কারণে তো আমি, আচ্ছা এটা বলছে একের ঘ। হ্যাঁ, আমি দেখতে ভুল করছিলাম, একটু মিস্টেক হয়ে গেছিল। ওকে। আচ্ছা, হ্যাঁ সবাই অ্যান্সার করতেছে এটা। ওকে, 11 নাম্বার চলে গেল, তাহলে 12 নাম্বারে আমরা যাব। 12 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো, বলছে যে কোন কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আচ্ছা, আমি তোমাকে একটু সিরিয়ালি লিখে দেই, তারপরে তুমি নিজেই অ্যান্সার করবা। লিখে নাও, যারা খাতা কলমে নোট ডাউন করে নাও। দেখো, সবচেয়ে ছোট আমি যদি সিরিয়ালি লিখি, কসমিক রে, এখানে দিছে মহাজাগতিক রশ্মি, এই কসমিক রে বা মহাজাগতিক মহাজাগতিক রশ্মি, এইটা হচ্ছে সবচেয়ে কম, এটা হচ্ছে সবচেয়ে কম। তারপরে পাবা হচ্ছে গামা রশ্মি, এর থেকে একটু বেশি পাবা গামা গামা রশ্মি, এটা পাবা। তারপরে পাবা এক্স রে পাবা বা রঞ্জন রশ্মি পাবা। এরপরে যেটা পাবা সেটা হচ্ছে তোমার ইউভি রশ্মি পাবা, ইউভি রশ্মি। তার থেকে বড় পাবা হচ্ছে আমার ভিজিবল লাইট, যেটা ভিজিবল ভিজিবল লাইট। ঠিক আছে, লাইট পাবা। এরপরে পাবা হচ্ছে আইআর, তারপরে পাবা হচ্ছে মাইক্রোওয়েভ ওয়েভ পাবা। ঠিক আছে, তারপরে পাবা হচ্ছে রেডিও ওয়েভ পাবা, তারপরে হচ্ছে টেলিভিশন ওয়েভ, ইত্যাদি অনেক কিছু আছে। তো এই যে ক্রমটা দেখো, তাইলে এখন বুঝতে পারবা যে আমাদের অপশনের কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তোমরা বলো, অপশনের যে তরঙ্গ দৈর্ঘ্য গুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি কার? অ্যান্সারটা কুইক, দ্রুত দাও, দ্রুত দাও। এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর আসে, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। আচ্ছা, বৃষ্টি বলতেছে 12 ঘ, 12 ঘ বলতেছো, মানে গরুর ঘ বলতেছে আর কি। 12 বলতে রুবেল বলতেছে 4, 12 4 বলতেছে। হ্যাঁ, গুড। রুবেল, হ্যাঁ রুবেল। বর্ষা বলতেছে ঘ,
না, দেখো এখানকার মধ্যে একটু সিরিয়ালি মিলাও, তোমরা সিরিয়ালি মিলাও। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হবে কার? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে তোমার কার? মহাজাগতিক রশ্মি, তারপরে গামা রশ্মি, তারপরে হচ্ছে এক্স রে রশ্মি আরেকটু বড়, তারপরে হচ্ছে ইউভি রশ্মির বড়, তারপরে হচ্ছে ভিজিবল লাইট আছে। অপশনে কিন্তু এটা আছে, দেখো ভিজিবল লাইট মানে কি? দৃশ্যমান আলো। ভিজিবল লাইট মানে কি? দৃশ্যমান আলো। এইটা আছে। সো ভিজিবল লাইট বা ভিজিবল রে, ভিজিবল রে এইটা আছে, দেখো তাহলে আমাদের এইটা সবচেয়ে বড় হবে, এটা হবে ভিজিবল রে। আর এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট, তরঙ্গ দৈর্ঘ্য ছোট যত ছোট, ফ্রিকোয়েন্সি কিন্তু তত বেশি, ফ্রিকোয়েন্সি কিন্তু তত বেশি। আর ফ্রিকোয়েন্সি যত বেশি, শক্তি তত বেশি। তাহলে এই ক্রমটা মনে রাখলে কিন্তু তুমি অনেক অ্যান্সার করতে পারবা। কোন রের শক্তি বেশি যদি বলে, তুমি দেখবা যে এটার এই দিকে কোনটা আছে, এই বামে যারা আছে। আমি তো এটা একটু সিরিয়ালি আবার লিখে দিই, তোমরা একটু নোট ডাউন করে নাও, সিরিয়ালি আবার লিখে দিই, তোমরা সুন্দর করে নোট ডাউন করে নাও। আমি এখান থেকে লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে মহাজাগতিক, মহাজাগতিক রশ্মি, এইটা হচ্ছে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম। এরপরে আছে গামা রশ্মি, গামা রশ্মি, ঠিক আছে, গামা রশ্মি। এরপরে আছে তোমার এক্স রে, এক্স রে আছে, তারপরে বা রঞ্জন রশ্মি বলি এটাকে আমরা। তারপরে হচ্ছে ইউভি রশ্মি, রশ্মি, ঠিক আছে। তারপরে আছে তোমার হচ্ছে ভিজিবল, ভিজিবল, ভিজিবল রে, বা এটাকে বলে হচ্ছে দৃশ্যমান আলো বলে। আচ্ছা, তারপরে আসতেছি আমরা, এরপরে আছে আইআর, ইনফ্রারেড রে বা অবলোহিত। এটার অপর নাম কিন্তু অতি বেগুনি, অতি বেগুনি। আচ্ছা, আর আইআর এর, আইআর রে, আইআর রে এটাকে বলি আমরা অবলোহিত, অবলোহিত বলি, ঠিক আছে। এরপরে আছে তোমার হচ্ছে যে মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে। আচ্ছা, এরপরে এরপরে আছে হচ্ছে তোমার রেডিও, রেডিও ওয়েভ আছে। তারপরে আছে তোমার টেলিভিশন, টেলিভিশন ওয়েভ আছে, এরকম অনেক আছে। তো এই যে এটা মনে রাখলেই কিন্তু দেখবা যে এই পাশে যারা আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই পাশে আছে যারা তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম। আর আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি উল্টা, তার মানে এই দিকের গুলার ফ্রিকোয়েন্সি কম, এই পাশের ফ্রিকোয়েন্সি বেশি। আর যাদের ফ্রিকোয়েন্সি বেশি তাদের শক্তি বেশি, তার মানে এই পাশের গুলার শক্তি বেশি। ওকে, এইটুকু ভালো করে দেখো। আচ্ছা, সরি স্যার, ফার্স্টে টাইপিং মিস্টেক হয়েছিল। ওকে, ঠিক আছে ঠিক আছে। অনেকে বলতেছে 12 ঘ, হ্যাঁ 12, 12 কত নম্বর হবে? ঘ নম্বর হবে। আচ্ছা, আবার একটু বলি, যারা এখন শেয়ার টেয়ার করো না, একটু শেয়ার করে দিও ক্লাসটা সব জায়গায়। তোমাদের যে গ্রুপ আছে বিভিন্ন গ্রুপে, এই বিভিন্ন গ্রুপে ক্লাসগুলো একটু কাইন্ডলি শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে। আর আজকে ক্লাস কম স্টুডেন্ট ক্লাস করতেছে, আমি বুঝতে পারতেছি না কেন। ওকে, মানে এই টাইমটা হয়তো জাস্ট নষ্ট করতেছে। ক্লাসগুলা করলেই কিন্তু কাজে আসে। হ্যাঁ, অনেকে হয়তো রেকর্ডেড ক্লাস পরে দেখবে, এটা হয়তো তখন ওইভাবে দেখা হয় না আসলে। লাইভ ক্লাসটা করলে যখন তোমার ইন্টারাকশন থাকে, তুমি কমেন্টস করতেছো, ইয়া করতেছো, এইটা যতটুকু ইয়া থাকে, ওই পরবর্তীতে ক্লাসগুলো কিন্তু এতটা বেশি ইয়া থাকে না। আচ্ছা, আমরা যাব 13 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো 13 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 13 নম্বরে বলছে যে মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্য বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড 2023 এর সময় আমি তোমাদের করাইছিলাম। ঢাকা বোর্ড 2000, আচ্ছা এটা আশা করি উঠানো হয়েছে তোমাদের, এটা আশা করি উঠানো হয়েছে। তো আমি কিন্তু এই যে যে প্রশ্নটা বললাম, বলছিলাম যে সুক্রোজ, সুক্রোজ, দেখো সুক্রোজ এটা ছিল হচ্ছে C12H22 ও ও কত O11। এইটা আদ্র বিশ্লেষণ করতাম পানি দ্বারা, এখানে একটা এনজাইম থাকতো, এটা হচ্ছে ইনভার্টেজ, ইনভার ইনভার্টেজ, ঠিক আছে। ইনভার্টেজ নামক একটা এনজাইম থাকতো, সেটা এই সুক্রোজকে ভেঙে তোমাকে ফ্রুক্টোজ আর গ্লুকোজে রূপান্তর করতো, C6H12O6 প্লাস কি C6H12O6। এই দুইটা কিন্তু বলছিলাম যে একই আণবিক সংকেত, বাট এদের গাঠনিক সংকেতটা ভিন্ন। এই ফ্রুক্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড, এটা হচ্ছে কি কিটোজ, এটা বলছিলাম। কিন্তু যাই হোক, এই যে এটা তৈরি করতেছে, এইটাই বলছে যে এই যে সুক্রোজের আদ্র বিশ্লেষণ করতেছি, পানি দ্বারা রিয়াকশন করতেছি, এখানে আমার এনজাইমটাকে ইনভার্টেজ, ইনভার্টেজ, ক্লিয়ার? এখানে ইনভার্টেজ। ওকে, ক্লিয়ার কিনা বলো? ইনভার্টেজ আছে কত নম্বরে? ইনভার্টেজ আছে তোমার হচ্ছে ক নম্বর? 13 ক। হ্যাঁ, এই তো অনেকে বলছে, রুবেল বলতেছে 3 ক, সাজিদুল বলতেছে ইনভার্টেজ, ঠিক আছে। এরপরে যাও 14 নাম্বার, তো গেল, 14 নম্বরে চলে যাবা। 14 নম্বর প্রশ্নটা তবে সবাই ক্যালকুলেটর হাতে নাও, এটা কোনটা হবে অ্যান্সার করো। দেখো এটা কিন্তু আমাদের কেমিস্ট্রির ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার, যেটা গুণগত রসায়ন। এই গুণগত রসায়নে আমরা দ্রাব্যতা নিয়ে যে ম্যাথগুলা করছিলাম, কেএসপি, কেএসপি মানে কি? কেএসপি, কেএসপি মানে হচ্ছে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল। ওকে, দ্রাব্যতা গুণফল,
আচ্ছা, আর কেআইপি মানে কি? কেআইপি মানে হচ্ছে, কেআইপি মানে কি? আয়নিক গুণফল। আয়নিক গুণফল। ওকে, এই তো কেএসপি আর কেআইপি এগুলো হচ্ছে দ্রাব্যতা গুণফল আর কি আয়নিক গুণফল। সো আমাকে 13 নম্বর 14 নম্বর প্রশ্নে গেল, 15 নম্বরে বলছে, সরি হ্যাঁ 14 নম্বরে বলছে যে L2 এর দ্রাব্যতা দ্রাব্যতা 0.003 মোল পার লিটার হলে এর দ্রাব্যতা গুণফলটা বের করতে বলছে। দেখো আমরা জানি তাহলে L2 LM2 না, আমার যৌগটা দিছে কি LM2। হ্যাঁ LM2, LM 14 নম্বর প্রশ্নটা, এই 14 নম্বরটা দেখো LM2 আমরা বলছিলাম যার দ্রাব্যতা গুণাঙ্ক বের করতে বলবে, দ্রাব্যতা গুণফল যার বের করতে বলবে তার আয়নিক ইকুয়েশনটা লিখবা আগে। আমি তোমাকে বোঝাচ্ছি তাই টাইম লাগবে, তুমি কিন্তু দ্রুত করে ফেলতে পারবা। এটার আয়নিক ইকুয়েশনটাও আমি তোমাদের বলে দিছিলাম যে আয়নিক ইকুয়েশনটা কেমন কেমন হবে। এটার আয়নিক ইকুয়েশন হবে L2 প্লাস প্লাস 2M মাইনাস, এটা হবে। ঠিক আছে, এটা হবে আয়নিক ইকুয়েশন। এখন আয়নিক ইকুয়েশন এটা হইলো, যারা আয়নিক ইকুয়েশন লিখতে পারো না আমি আবার বলে দেই। তো এই যে প্রথমে কে আছে এল, তার মাথার উপরে তুমি মনে করো তুমি লিখতে পারো না, আমি বলি প্রথমে কে আছে এল, তার মাথার উপরে প্লাস দাও। পরে কে আছে এম, তার মাথার উপরে মাইনাস দাও, আর মাঝখানে প্লাস দিলা। ঠিক আছে, এখন ওর সংখ্যা ওর চার্জের সামনে দিয়ে দিবা, আর ওর সংখ্যা ওর চার্জের সামনে দিয়ে দিবা। এল এর সংখ্যা এম এর চার্জের সাথে দিয়ে দিবা, আর এম এর সংখ্যা এল এর চার্জের সামনে দিয়ে দিবা। দেখো এম এর সংখ্যা আছে দুইটা, দ্যাটস ওয়াই ওর চার্জের সামনে দুই আসছে। এল এর সংখ্যা একটা, দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো সংখ্যা আসবে না। এরপরে আর সামনে যার যার সামনে তার তার সংখ্যা, এই যে শেষ। এটা না বুঝলে বারবার একটু ভিডিওটা পজ করে দেখে নিও। আচ্ছা, তোমরা যখন অফলাইনে ক্লাস, অফলাইনের সময় যখন ভিডিও শেষ হয়ে যাবে, লাইভ ক্লাসটা এটা তো পেজে থেকে যাবে, তো তখন তোমরা এটা দেখে নিও। ওকে, এখন দেখো ওর দ্রাব্যতা, ওর দ্রাব্যতা কত দিছে? দ্রাব্যতাকে আমরা এস ধরি এবং এস এর মান কিন্তু আমার এখানে দিয়ে দিছে 0.003 মোল পার লিটার, এটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা তার মানে এটাকে এস ধরলাম, এটাও এস, এটা হচ্ছে 2s কারণ এখানে 2 আছে 2s। তো দ্রাব্য এস কেএসপি হবে হচ্ছে এই আয়নগুলার ঘনমাত্রার গুণফল। তো আয়নগুলার ঘনমাত্রা হচ্ছে L2 প্লাস এটা ইনটু কত 2m মাইনাস এটা, তাহলে এটা হচ্ছে s ইনটু কত 2s। এটার ঘনমাত্রা ছিল 2s, কিন্তু ওই যে সামনে ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী সামনে সংখ্যা থাকলে পাওয়ার হয়ে যায়, তারপর আলটিমেটলি হবে 4s কিউব। তার মানে হচ্ছে KSP ইকুয়াল টু 4s কিউব, তার মানে হচ্ছে 4 ইনটু s হচ্ছে 0.0003 হোল কিউব। দেখো এটা কত আসে, অ্যান্সার করো তোমরা, তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বলো। এই আমরা 14 নম্বরের অ্যান্সারের জন্য ওয়েট করতেছি, সবাই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে এটা বলো অ্যান্সারটা কত আসে, আমাদের কোন কোন নাম্বার অপশনে এটা অ্যান্সারটা আছে, দ্রুত করো। নেট স্লোর কারণে হয়তো তোমাদের অ্যান্সার গুলো একটু পরে পাই আমি, হ্যাঁ একটু টাইম লাগে। গরম অনেক, সো আমি একটু ইয়ে করতেছি, তোমরা অ্যান্সার গুলা করো। এটা অ্যান্সার কটা করো, কত হবে? রুবেল বলতেছে খ নাম্বার হবে, রুবেল বলতেছে খ নাম্বার হবে, 14 খ এর কথা বলতেছে ও। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকি অ্যান্সার করো, 14 নম্বরে কত হবে? রুবেল বলতেছে খ বলতেছে, বাকিরা করো অ্যান্সার করো, অ্যান্সারটা কত হবে বলো। বর্ষা বলতেছে 14 খ হবে, হ্যাঁ ওকে গুড, ওকে ওকে ঠিক আছে। দেখো 14 খ নাম্বার হবে, ওকে। এটা যারা ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করতেছো না, করা উচিত কিন্তু, করে অ্যান্সারটা বলা উচিত, তুমি মিলাই নাও, ঠিক আছে? বাকিরা বলতেছে খ নাম্বার, তোমার অ্যান্সারটা কত হয় সেটা বলো, যদি প্রবলেম হয় বুঝাই দেওয়া হবে। আচ্ছা, তাহলে 14 চলে গেল। আমাদের এরপরে আসবো 15 নাম্বার প্রশ্নে। দেখো 15 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। আমাদের 15 নাম্বার প্রশ্ন, হ্যাঁ এটা বলছে খ নম্বর হবে, সাউদা বলতেছে খ নম্বর হবে, ওকে ঠিক আছে থ্যাংক ইউ। 15তে বলতেছে দেখো বিক্রিয়াটির, যে বিক্রিয়াটির কথা যে আচ্ছা এখানে 15 নাম্বার একটা উদ্দীপক আছে, বলছে যে x2 গ্যাস 3y2 গ্যাস, তারপর এখানে 2xy3 ডেলে, এটা নেগেটিভ দিছে এখানে। তার মানে বিক্রিয়াটা আগে লিখি। এখানে বলতেছে x2 এটা হচ্ছে গ্যাস প্লাস y2 এটাও গ্যাস, এখানে উভয়মুখী সাইন আছে, তারপর আছে কি 2xy y3, এখানে 3y2 আছে, 3y2 y3, আর ডেল এইচ এর মান এখানে নেগেটিভ ভি, এটা আছে। এই হচ্ছে আমার এখানে উদ্দীপকটা আছে, এবং এখানে প্রশ্ন করা হয়েছে এখানে x2 y2 এবং xy3, এই যে এখানে x2 এর ঘনমাত্রা আছে তোমার হলো, x2 এর ঘনমাত্রা আছে তোমার হলো 0.18, তারপরে y2 এর ঘনমাত্রা আছে, y2 এর ঘনমাত্রা আছে 0.56, তারপরে xy
থ্রি, xy3 এর ঘনমাত্রা আছে তোমার হলো কত, 0.12, এটা আছে। তো আমাদের প্রশ্ন করা হয়েছে যে বিক্রিয়াটির কেসি এর মান কত। দেখো কেসি এর মান বের করতে বলছে। তো কেসি ইকুয়াল টু, কিন্তু আমরা জানি কেসি ইকুয়াল টু একটা বিক্রিয়ার ক্ষেত্রে, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেসি কে আমরা লিখতে হয় উপরের এই যে উৎপাতের যে পদার্থটা থাকবে তার ঘনমাত্রা নিতে হয়, xy3 এর ঘনমাত্রা নিতে হয়, সংখ্যা থাকলে সেটা পাওয়ার হয়ে যায়, আর নিচে নিতে হয় বিক্রিয়কের গুলা। তো x2 এর ঘনমাত্রা, এখানে কোনো সংখ্যা নেই, মূল সংখ্যা নেই, পাওয়ার হচ্ছে না, গুণ আরো যদি থাকে, এখানে উৎপাদ একটা ছিল একটাই লিখছি, বাট বিক্রিয়ক তো একাধিক আছে, সেগুলা গুণ করে করে লিখতে হবে। তো এই যে নিলাম, সেটা কত, 3y2, এটার হচ্ছে পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে এখন এটা এটা ক্যালকুলেশন করো, দেখো ওর ঘনমাত্রা আছে 0.12, এটা স্কোয়ার স্কোয়ার, তারপরে এই পাশে কত হবে আমার, এই পাশে দেখো এই x2 এর ঘনমাত্রা হচ্ছে কত, 0.18 ইন্টু আমার এইটার ঘনমাত্রা হচ্ছে 0.56, এটার আবার কিউব হয়ে যাবে। তো এইটা যেটা অ্যান্সার আসে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এইটা অ্যান্সার কত আসে দেখো, বলো এটার অ্যান্সারটা কত আসে। আচ্ছা, এটার অ্যান্সার আসবে কত, আমি ক্যালকুলেশনটা করি একটু, ক্যালকুলেশনটা করে আসতেছে কত নাম্বার আমাদের এটার, এটা কত আসতেছে, অ্যান্সারটা আমি একটু করে নেই। দেখো অ্যান্সারটা, ওকে, এটা আসতেছে, অ্যান্সার আসতেছে হচ্ছে, এটার অ্যান্সার আসবে 0.45, দিস ইজ অ্যান্সার। ওকে, এটা ম্যাথ টাইপের, একটু দ্রুত করে ফেলবা, আমি একটু বুঝাই দিলাম, তোমরা কিন্তু খুব দ্রুত করে ফেলবা। ওকে, যেহেতু এগুলোর মান দেওয়া আছে, আমরা কেপির সরাসরি করে ফেললাম। আচ্ছা, তারপরে দেখো 16 নাম্বার প্রশ্নে যাব আমরা, 16 নাম্বার প্রশ্নে চলে যাব। 16 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ার xy3 এর উৎপাদন বৃদ্ধি করতে গৃহীত পদক্ষেপ। দেখো এবার কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াতে হবে, এটা হবে না, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমাইতে হবে, তাহলে উৎপাদ বাড়বে। তাহলে 1 নাম্বার রাইট না। চাপ বাড়াতে হবে, হ্যাঁ দেখো এখানে কিন্তু চাপ বাড়াতে হবে, কারণ এখানে চাপের প্রভাব আছে, কারণ কি মোল সংখ্যা, আগের যে বিক্রিয়াটা করছিলাম ওখানে চাপের প্রভাবই ছিল না, বিকজ ওইখানে মোল সংখ্যা সেম ছিল। এখানে কিন্তু উৎপাদে বিক্রিয়কে মোল সংখ্যা 3 আর 1 4, আর এখানে 2, তার মানে বিক্রিয়কে মোল সংখ্যা বেশি। যদি বিক্রিয়কে মোল সংখ্যা বেশি হয় তাহলে চাপ বাড়াইতে হয়, চাপ বাড়াইতে হয়, তাহলে বিক্রিয়ক উৎপাদ বেড়ে যায়। 2 নাম্বার রাইট। তারপরে বলছে তোমার হলো যে আহ 2 নাম্বার কি 2 নাম্বার পরেরটা বলছে যে xy3 বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে নিতে হবে। হ্যাঁ, এইটা সরিয়ে নিলেও কিন্তু চাপ, এটা সরিয়ে নিলেও হবে, দ্রুত উৎপন্ন হবে। তার মানে দুইটাই রাইট, 2 আর 3 রাইট, 2 আর 3 রাইট। ওকে, আচ্ছা 2 আর 3 রাইট। 16 নম্বরের কত হবে, 16 নম্বরের হবে হচ্ছে 2 আর 3, 2 আর 3 খ নাম্বার, 16 খ নাম্বার অ্যান্সারটা রাইট হবে। ওকে, সবাই আশা করি বুঝতে পারছো, 16 2 নাম্বার অর্থাৎ 2 আর 3 যেটা সেটা। আচ্ছা, এরপরে দেখো আমরা আমরা 17 নম্বর অ্যান্সারে যাব। 17 নম্বর অ্যান্সারটাও কিন্তু সহজ, এটাও কিন্তু আমার ঢাকা বোর্ডের মধ্য থেকে কমন পড়ছে। ঢাকা বোর্ডের সময় কিন্তু আমি আলোচনা করছিলাম এটা, ঢাকা বোর্ড যখন তোমাদের রসায়ন পড়াই তখন আলোচনা করছিলাম যে ভিনেগার কি, ভিনেগার হচ্ছে এই যে মিথানয়িক ইথানয়িক অ্যাসিড COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণ। আর পানি আছে কোথায়, কতটুকুর মধ্যে পানি আছে, 94 থেকে 90% পানি আছে। দেখো এটা আছে পানি, পানি আছে এত, এই দুইটা দেখো, এই অপশনটা কোথায় আছে বলো, এটা অ্যান্সার করো। এটা তোমার এটা এটা হচ্ছে দেখো মিথানয়িক অ্যাসিডের মধ্যে এটা আছে, এই অপশনটা কোথায় আছে বলো, সেটাই অ্যান্সার। 17 নম্বরে ওইটাই অ্যান্সার, কুইক, দ্রুত। 17 নম্বরের অ্যান্সারটা তোমরা একটু কমেন্টে জানায় দাও, 17 নম্বর অ্যান্সারটা জানায় দাও। 17 নম্বরের অ্যান্সারটা জানায় দাও, কুইক, দ্রুত। এটা দেখো, এটা মেবি ঘ নম্বরে আছে। হ্যাঁ, 17 নম্বর ঘটা, ঘ নম্বর অ্যান্সার, ঠিক আছে, 17 নম্বরের ঘ হবে, ঘ হবে, হ্যাঁ হ্যাঁ, রাফি বলতেছে ঘ, রুবেল বলতেছে ঘ। ওকে, ঠিক আছে। তারপরে আমরা 18 নম্বরে চলে যাই, 18 নম্বরে চলে যাচ্ছি। দেখো 18 নম্বর বলছে ক্রোমিয়ামের বহিস্থ স্তরে ইলেকট্রন এর জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি। তো ক্রোমিয়ামের বহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য, ক্রোমিয়ামের বহিস্থ স্তর, এখন দেখো ক্রোমিয়ামের বহিস্থ স্তর মানে বোঝো, ক্রোমিয়াম কিন্তু একটা 24, তার মানে আমাদের হচ্ছে ক্রোমিয়াম এইটা 24, তার মানে এইটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6, 3p তে যাওয়ার পরে 3d ফাঁকা থাকবে, 4s এ দুইটা যাবে, কিন্তু এখানে কয়টা হওয়ার কথা, চারটা। কিন্তু ওই যে আমরা বলছি, দেখছো 9-10 থেকেই দেখছো তোমরা ক্রোমিয়াম ব্যতিক্রম, এখানে একটা হবে, এখন এখানে পাঁচটা হবে, পাঁচটা। ঠিক আছে, তো সর্বশেষ বহিস্থ স্তর বলছে, সর্বশেষ ইলেকট্রনটার কথা বলে নাই, সর্বশেষ স্তরের কথা বলছে। তো সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম, এই যে 4s এর জন্য 4s1, তো এখানে n এর মান কত, আমরা তো জানি কোয়ান্টাম সংখ্যা চারটা, একটা হচ্ছে n, n এর মান হচ্ছে 4 এখানে, ঠিক আছে।
আচ্ছা, এস এস আমরা জানি এস এর জন্য এল এর মান কত, আমি কিন্তু বলে দিছি এটা লাস্ট যখন 23 সালে আমি ঢাকা বোর্ড সলভ করি কেমিস্ট্রি, তখন অনেক কিছুই বলছি, তোমরা একটু দেখে নিও। আমি বলছিলাম এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য এল এর মান 2, তারপরে এফ এর জন্য এল এর মান 3। তার মানে এস এর জন্য এল এর মান হবে কত, সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 0। ঠিক আছে, তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এল যখন 0 হয়, আমরা বলছিলাম যে এম এর মান কত, 0, তো 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, এটা বলছিলাম না? তার মানে এল এর মান 0 হলে ওই 0ই হবে এম এর মান। আর এস দেখো এটা প্রথমবার গেছে, এস হচ্ছে প্রথমবার গেছে, তার মানে এস যেটা স্পিন কোয়ান্টাম হবে প্লাস হাফ হবে। এই যে কোয়ান্টাম চারটা, এই দেখো এটা কত নম্বরে আছে, এইটাই হচ্ছে আনসার। দেখো তো এটা কত নম্বরে আছে। হ্যাঁ, এটা বলতেছে এটা 18 নম্বরের। এটা সাউদা বলছে ক নাম্বার, কোনটার ক? এটা কি 17 না 18? 18 ক নাম্বার হবে, ঠিক আছে, 18 ক হবে। ওকে, সো 19 নাম্বার, হ্যাঁ 18, রুবেল আহমেদ 18 ক হবে। দেখো 19 নাম্বারটা ভেরি সিম্পল, এটা বলছে জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়, এটা মনে রাখবা, ইউভি রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মিতে ব্যবহৃত হয়। ওকে, তারপর বলছে Al2C3, Al2O3 এর অম্লত্ব কত। দেখো এটা, এই অম্লত্ব সম্পর্কে আমি একটু বলি, শর্টকাটলি একটু লিখে নাও। অম্লত্ব কাদের হয়? অম্লত্ব হয় ক্ষার জাতীয় পদার্থের। ক্ষার বা ক্ষার জাতীয় যে পদার্থগুলো আছে, ক্ষার যেমন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলার হচ্ছে এলা ক্ষার। ওকে, আচ্ছা, তো ক্ষার অম্লত্ব হয় ক্ষার জাতীয় পদার্থের। তো এই যে হাইড্রোক্সাইড দিয়ে যে পিওর ক্ষার, হাইড্রোক্সাইডের সংখ্যাটাই তার অম্লত্ব। ঠিক আছে, যেমন এখানে হাইড্রোক্সাইড আছে একটা, তার অম্লত্ব এক। এখানে হাইড্রোক্সাইড আছে দুইটা, তাহলে অম্লত্ব 2। এখানে হাইড্রোক্সাইড আছে 3, তার মানে অম্লত্ব 3। ঠিক আছে, আরো কিছু, এখন এগুলো হচ্ছে পিওর মানে ক্ষার যারা, তাদের মধ্যে তো হাইড্রোক্সাইড থাকবে, তো তাদের অম্লত্ব হবে ক্ষারের সংখ্যা। কিন্তু আরো কিছু তোমার হচ্ছে যে ক্ষার আছে, যেমন এই যে অক্সিজেন যুক্ত ক্ষার যেগুলা, অক্সিজেন যুক্ত ক্ষার যেগুলা, যেমন এটা অক্সিজেন থাকবে, যেমন ক্যালসিয়াম অক্সাইড, দেখো ক্যালসিয়াম অক্সাইড, তারপরে হচ্ছে তোমার হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, এরকম এই ক্ষারগুলার ক্ষেত্রে তুমি দেখবে অক্সিজেনের চার্জ, আমি বলতেছি যে যারা পিওর ক্ষার মানে তো ওইস থাকবে, ওইসের সংখ্যা যতগুলো সেটাই হচ্ছে তার অম্লত্ব। আর যারা পিওর ক্ষার না, অক্সিজেন যুক্ত ক্ষার যেগুলা আছে, এই ক্ষার অর্থাৎ ক্ষারীয় পদার্থ যেগুলা, ক্ষারীয় অক্সাইড যারা, তাদের অম্লত্ব কেমনে বের করবা? এই যে অক্সিজেনের যে মোট চার্জ, দেখো এখানে অক্সিজেনের মোট চার্জ হচ্ছে 6, কত 6। কারণ কি, একটার হচ্ছে একটার হচ্ছে 2, মানে চার্জ চিহ্ন নেওয়া দরকার নাই, মানটা নিলেই হবে। আর আছে কয়টা, 3টা, 3 দিয়ে গুণে 6টা আছে। এখানে আছে দেখো একটা, তাহলে হয়তো 2, এখানেও আছে একটা 2। এইভাবে তুমি মানে অক্সাইড যে ক্ষার জাতীয় অক্সাইড যেগুলো আছে তাদের অম্লত্ব এইভাবে শর্টকাটে বের করে ফেলতে পারো। তার মানে বলো তো 19 নম্বরের কোনটা হবে, বলো 19 নম্বরের অ্যান্সারটা বলবা দ্রুত। 19 নম্বরের অ্যান্সারটা বলে ফেলো, ওকে দ্রুত বলো। 19 নম্বরের আনসারটা কত হবে? না 19 নাম্বার না, সরি 20 নাম্বার, এটা হচ্ছে 20 নাম্বার প্রশ্ন ছিল। 20 নাম্বার, যে Al2O3 এর অম্লত্ব কত। দেখো Al2O3 এর অম্লত্ব হচ্ছে 6। কারণ কেমনে বুঝছি শর্টকাটে, মনে রাখবা শর্টকাটে কেমনে, ওই যে অক্সাইড জাতীয় ক্ষার যেগুলো আছে সেগুলোর অক্সিজেনের মোট চার্জ সংখ্যা, অক্সিজেনের একটার চার্জ হচ্ছে 2, মাইনাসটা বলতেছি না, মাইনাসটা নিলেও হবে না নিলেও হবে, মানটা নিবা 2। আর তাহলে এখানে কয়টা আছে, 3 দুগুণে 6, এই যে 6, ওর 6 হবে। ঠিক আছে, আচ্ছা রাফি বলছে বুঝি নাই স্যার আরেকবার। ওকে, দেখো আমি বলতেছি যে যারা পিওর ক্ষার, রাফি দেখো, যারা পিওর ক্ষার তাদের মধ্যে তো ওইস থাকবেই, এই ওইসের সংখ্যা যত, তার অম্লত্ব তত। ঠিক আছে, ক্ষারদের অম্লত্ব কার হয়, ক্ষার জাতীয় পদার্থের অম্লত্ব হয়। তো ক্ষার জাতীয় পদার্থের যে অম্লত্ব হবে, সেই অম্লত্ব কত হবে, 1 2 3 4 হোয়াটএভার, কোন সংখ্যাটা হবে সেটা ডিপেন্ড করবে ক্ষারের মধ্যে যে ওইস আছে, এই ওইচ এর সংখ্যাটাই হবে ওই ক্ষারের অম্লত্ব। ঠিক আছে, পিওর ক্ষার যারা, কিন্তু কিছু কিছু ক্ষার আছে যাদের মধ্যে ওইস থাকে না। ঠিক আছে, তো তাদের মধ্যে যে এই যেমন এটা এরকম অক্সাইড যুক্ত, অক্সিজেন যুক্ত যে ক্ষারগুলো আছে, তাদের অম্লত্ব বের করার সঠিক নিয়ম হচ্ছে অক্সিজেনের মোট চার্জ। যেমন দেখো Al2O3, এখানে অক্সিজেনের মোট চার্জ হচ্ছে, একটা অক্সিজেনের তো 2, তাহলে আছে কয়টা, 3টা, 3 দ্বিগুণে 6। যেমন ক্যালসিয়াম অক্সাইড, এখানে অক্সিজেন আছে একটা, তাহলে 2, একজনের 2। ম্যাগনেসিয়াম অক্সাইডে দেখো এখানেও 2। ওকে ক্লিয়ার, এখন আশা করি ক্লিয়ার। আচ্ছা, বর্ষা বস্তু 2/2, হ্যাঁ। এই রাফি ক্লিয়ার এখন তুমি? ক্লিয়ার? তুমি কি ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার কিনা বলে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে যাব আমরা 21-এ যাব। দেখো বলছে নিচের কোনটি বাফার দ্রবণ, এটা সহজ, এটা কিন্তু আমি উদাহরণে লিখে দিছিলাম।
যে অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, যে অ্যামোনিয়াম ক্লোরাইড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা অর্থাৎ ঘ নম্বর, এটা পারবা সবাই। আচ্ছা, তারপর বলছে এগুলা সহজ মুখস্থ পড়ার টাইপের। কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক? দেখো সরিষার তেল, এটা কৃত্রিম না, এটা প্রাকৃতিক। সোডিয়াম বেনজয়েট, এটা এটাও চিনি কিন্তু প্রাকৃতিক। সোডিয়াম ক্লোরাইড লবণ, এটাও প্রাকৃতিক। আচ্ছা, তার মানে এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট হবে। সোডিয়াম বেনজয়েট 22-এর হবে সোডিয়াম বেনজয়েট। ওকে, ক্লিয়ার। আচ্ছা, দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে, আচ্ছা কোশ্চেন কি বলে, দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে কি কি রাইট? এখানে বলছে স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে, এটা কিন্তু রাইট। মনে রাখবে, দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে লবণটা স্বল্প দ্রবণীয় হতে হয়, 1 নম্বর রাইট। দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে, আচ্ছা এটাও রাইট, কারণ দ্রাব্যতা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্স থাকে, তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু দ্রাব্যতা এক থাকবে না। তার মানে দ্রাব্যতার ক্ষেত্রে তাপমাত্রা অফকোর্স ফিক্সড হতে হবে। যে লবণের দ্রাব্যতা আমি বের করবো সেই লবণটা অল্প দ্রবণীয় হইতে হবে। তারপরে অসম্পৃক্ত হতে হবে না, এটা রাইট না, অসম্পৃক্ত না। আচ্ছা, এটা রাইট না, মেবি এটা রাইট না। অ্যান্সারটা এখানে কত আছে এদের, এটার দেখো 22 গেল, 23 নম্বর। 23 নম্বরে আছে হচ্ছে, দেখো 23 নম্বর, 23 নম্বর, ওকে সরি 23 নম্বর, হ্যাঁ 23 নম্বরে আছে তোমার হচ্ছে 23 নম্বর। তাহলে কোনটা রাইট? 1 নম্বর রাইট, 2 নম্বর রাইট, 1 আর 2 রাইট, 3 রাইট হবে না, ঠিক আছে? 1 আর 2 রাইট, এটা তাহলে অ্যান্সার কত হবে দেখো তো? 23 এর ক বলছে অনেকে, হ্যাঁ 23 এর ক, 1 আর 2 রাইট। 24-এ চলে যাও, বলছে কি দেখো, 24-এ চলে যাবে, বলছে যে K4, এইটা এটা একটা জটিল যৌগ, আমরা সবাই জানি। এই যে K4, 23-এর যে প্রশ্নটা, 24-এর যে প্রশ্নটা, সেটা একটা জটিল যৌগ। এই যে এটা K4 FeCN6, এটা একটা জটিল যৌগ। এটার নাম কি? পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। কত এখানে এখন জারণ সংখ্যাটা দেখতে হবে। এটার বলছে, এটা আমাকে প্রশ্ন করছে যে সংকরণ বের করতে বলছে। তা আমরা যদি সংকরণ বের করতে চাই, তাহলে আগে যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করতে হবে। তো আমরা তো জানি টোটাল যৌগের জারণ সংখ্যা কত? 0। তাহলে এখানে যে পটাশিয়ামের +1 ইন্টু 4, তাহলে 4টা আছে 4। তারপরে আয়রনেরটা আমি বের করব, কেন্দ্রীয় মৌলের প্লাস CN হচ্ছে -1, তাহলে -1 আছে কয়টা? 6টা, তাহলে -6 = 0। এখান থেকে x পাচ্ছ কত দেখো, x পাচ্ছ +2। তার মানে হচ্ছে আমার এই আয়রনের জারণ সংখ্যা এখানে +2। তাহলে আমরা এখন জারণ সংখ্যাটা বোঝার জন্য যে +2 এর যদি জাস্ট টপাটা মানে খুব দ্রুত করে ফেলবা, +2 এর যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো 1s2, আমি একটু শর্টকাটে করি, 4s2 4s2 মন্ত 20, আর 3s এ কয়টা যাওয়ার কথা? 6টা। কিন্তু ইলেকট্রন তো দুইটা নাই, এই দুইটা এখান থেকে চলে যাবে, তার মানে এখানে 6টাই থাকবে। ঠিক আছে, 6টা যদি থাকে তাহলে এখানে দেখো 5টা, এখানে কি হইতেছে আমাদের 5টা ঘর না? ওকে 5টা ঘর, তাহলে আমাদের এই যে 5টা ঘর দিলাম আমি, 5টা ঘর, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 5টা, আর এখানে একটা যাবে 6টা, তাহলে 4টা এখানে কি আছে? ইয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখো এইখানে লিগ্যান্স আসবে, লিগ্যান্সে যে 6টা আসছে না, 6টা কই যাবে? 4s এর কিন্তু একটা ঘর খালি আছে, 4s এর একটা ঘর খালি আছে। আর হচ্ছে তোমার হলো এখানে তোমার 4s এর একটা, আর এখানে যদি চাপ দেওয়া হয়, এখানে যদি, আর 3p এর কিন্তু ওই 4p আছে, আর একটা 4p এর কিন্তু 3টা ঘর খালি আছে, যেহেতু 4 ইলেকট্রন গেছে। ঠিক আছে, তাহলে এই যে 3টা 4টা, আর এখানে চাপ দেওয়ার পরে এই যে 2টা ইলেকট্রন এখানে চলে আসবে, এখানে চলে আসবে, আর এখানে চলে আসবে। তার মানে আমাদের এই দুইটা, এই যে টোটাল হচ্ছে দেখো, তাহলে এই যে তোমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে 3d, তাহলে 3d তে, এই ডিতে গেছে হচ্ছে দুইটা, এই দুইটা সায়ানাইড গেছে। 4s এ গেছে হচ্ছে একটা, আর এইখানে গেছে হচ্ছে তোমার 4p তে গেছে 3টা। তার মানে কি আমার D2sp3, এইটা হবে আমার সংকরণ, D2sp3, D2sp3 হবে সংকরণটা। এটা কি আমার অপশনে আছে? D2sp3, sp3, D2sp3, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের। কিন্তু ডিটা আগে থাকা উচিত ছিল, দেখো এখানে কিন্তু ডিটা আগে থাকা উচিত ছিল। ওরা অপশনে দিছে কি sp3d2, এইভাবে দিছে অপশনটা, এটা আসলে কারেক্ট করে নাই। ওইটাই হবে সম্ভাব্য অ্যান্সার, অ্যান্সারটা হওয়ার কথা এটা, বাট যেহেতু আমাদের অপশনে একটু উল্টাপাল্টা করে দিছে, তো এইটাও করে দিছে। এটা যদিও হওয়ার কথা না, কারণ ডিটা কিন্তু আগে আছে, 3d তে গেছে, তো ডিটা ওরা পরে দিচ্ছে, এটা হবে না। তারপরে এটা যেহেতু নাই রাইটটা, এটাই হবে অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। 23-এর 24-এর হবে হচ্ছে তোমার ঘ নাম্বারটাই আপাতত দৃষ্টিতে, যদিও এখানে রাইট নাই, ভুল আছে, এখানে লিখেও দিছে ওরা, দেখো সঠিক উত্তরটা নাই। আচ্ছা, তো যাই হোক, আমাদের লাস্ট কোশ্চেন যেটা 25 নাম্বার, এটা সবাই পারবা। দেখো বলছে যে এত মোলার সালফ্রিক অ্যাসিডের পিএইচ কত? আমি পিএইচ আমরা বের করা শিখাইছি না, পিএইচ এমনি বের করতে হয়, -log থার্ড ব্র্যাকেট অফ H+ এর ঘনমাত্রা। বাট এইচ এর ক্ষেত্রে এখানে হাইড্রোজেন যদি দুইটা থাকে, আমি বলছিলাম যে ঘনমাত্রাকে তত দিয়ে গুণ করে দিবা, ঘনমাত্রা আছে 0.2, তাহলে তাকে 2 দিয়ে গুণ করে দিলাম। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আনসার, সেটাই কি? আচ্ছা 0.2 না, 0.02 আছে এখানে, 0.
02। তো এইটাই আমার অ্যান্সার। তো অ্যান্সারটা কত আসে একটু বের করে বলো। আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করি। আচ্ছা এটা অ্যান্সার আসবে হচ্ছে তোমার হলো 1 পয়েন্ট, এটা অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে হচ্ছে তোমার হলো, অ্যান্সার আসবে 1.39। এটা অ্যান্সার আসবে হচ্ছে 1.39। এটা কত নম্বর অপশনে আছে? এটা 4 নম্বর অপশনে আছে। ওকে 24-এর, হ্যাঁ। ওকে, এই হচ্ছে আমাদের আজকের বিষয়গুলো ছিল। আশা করি সবাই বুঝতে পারছো। তো দেখো এগুলা কিন্তু মোটামুটি আমরা ঢাকা বোর্ড 2023-এ অনেকগুলো প্রশ্ন যেগুলো পাইছি ওই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু এখানেও আসছে। এরকম করে তুমি তুমি যখন অনেকগুলো সলভ করবা তখন দেখবা যে হ্যাঁ রিপিটেশন হচ্ছে, এবং তুমি বোর্ড পরীক্ষাতে এগুলাই পাবা, এগুলোর বাইরে আসবে না। অনেকগুলো বোর্ড আমাদের বুঝে বুঝে সলভ করতে হবে, এবং আমরা যেভাবে করতেছি একটা প্রশ্ন সলভ করার সাথে সাথে সেখানে কিন্তু আরো কতভাবে প্রশ্ন আসতে পারে, মানে আমরা অ্যান্সার করতেছি একটা, বাট এখানে আরো কিন্তু 5-7টা আমার প্রশ্ন শেখা হয়ে যাচ্ছে। এইভাবে শিখতে পারলে তোমাদের দেখবা যে না এই যে প্রবলেম গুলো সলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ মাহিয়াত, তোমার সাউদা বলতেছে 25-এর ঘ। ইয়েস, রুবেল বলতেছে 25-এর ঘ। হ্যাঁ রাইট। আচ্ছা বর্ষা বলতেছে ঘ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমাদের আগামী যে ক্লাস, আজকে তো কি বার গেল, সোমবার। বুধবারের দিন ইনশাল্লাহ আমাদের ম্যাথ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে বলে দিলাম আগে থেকেই ম্যাথ। হ্যাঁ তোমরা পেজে একটু চোখ চোখ রাখো, যে কোনো আপডেট কিন্তু আমি পেজে দিই, তোমরা একটু পেজে চোখ রাখো, ঠিক? সবাই সবাই ওইখানে একটু চোখ রাখবা, মানে প্রশ্ন টশ্ন বা এই সবকিছুই তো ওইখানে দেওয়া হয়, ক্লাস সম্পর্কিত সবকিছু এখানে দেওয়া হয়, ঠিক আছে? আর যারা পেজটা লাইক করো না এখনো, পেজটা লাইক করো। আহ আর ক্লাসটা পারলে আরো শেয়ার টিয়ার করে দিও বেশি করে, ঠিক আছে? সবাই ভালো থাকো আজকের মতো। ইনশাল্লাহ আবার বুধবার দেখা হচ্ছে ম্যাথ রাজশাহী বোর্ড 2023 নিয়ে। আমি বলে দিলাম রাজশাহী বোর্ড 2023 ম্যাথ ফার্স্ট পার্ট, এটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা সরি, আমি রাজশাহী বোর্ড করবো না, কারণ লাস্ট ম্যাথ ক্লাসটা তো করাই নেই, তাই না? তো ওটা ঢাকা বোর্ডই হবে, সরি ঢাকা বোর্ড হবে। ঢাকা বোর্ডটা তো তোমাদের ম্যাথ 23 ফার্স্ট পার্ট করানো হয় নাই, কারণ ওই দিন ওয়াইফাই প্রবলেম থাকার কারণে আমি ক্লাসটা নিতে পারি নাই। সো ইনশাআল্লাহ বুধবার আল্লাহ যদি বাঁচায় রাখেন অবশ্যই তাহলে দেখা হচ্ছে ম্যাথ ফার্স্ট পার্ট 2023 এমসিকিউ ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।